এই ভাইরাসটা দেখা যাচ্ছে দীর্ঘদিন একটা এলাকা থাকতে থাকতে তার রূপ চেঞ্জ করে ফেলে। বাসা থাকা অবস্থায় তীব্র পেটে ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাৎক্ষণিক ভর্তি যেতে হবে। আশেপাশে যা দেখা পাবে সবারই কিন্তু ডেঙ্গু রোগটা হবে। জানে যে কোভিডের আসল ট্রিটমেন্টটা কোথায়, অক্সিজেন ম্যানেজমেন্টটা করা। কম মানুষ সংখ্যক আছে যারা থার্ড ডোজটা নেয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসলে এখন তো যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে, আর এই বর্ষার মৌসুমটা তো ডেঙ্গুর মৌসুম, সেই হিসেবে আমি ডেঙ্গু নিয়ে কিছু কথা বলবো। তো ডেঙ্গু জ্বর হলো এডিস মশা বাহিত একটি রোগ, এবং এটা ভাইরাস, এটা হলো এডিস মশা কামড়ালে তারপরে ডেঙ্গু রোগটা ছড়ায়। তো সেই ক্ষেত্রে যদি বলি যে এই ডেঙ্গু জ্বর হলো যে এটা সারা বছরই কিন্তু রোগ। এটা হলো শীতে পাওয়া যাচ্ছে, গরমে পাওয়া যাচ্ছে, এবং সারা বছর ব্যাপী। এবং এটা 2000 সাল থেকে শুরু করে 2025 সাল, এখন 25 বছর ধরে কি ডেঙ্গু আমাদের মধ্যে বসবাস করছে। তাহলে ডেঙ্গু মশা কীভাবে ছড়ায় সেটা আমাদের জানা দরকার, উপসর্গ কী সেটাও জানা দরকার। কারণ বর্ষা মৌসুমে ডেঙ্গুটা বেশি দেখা যায়, এবং এটা প্রাদুর্ভাবটা বর্ষা মৌসুমে সংক্রমণটা বেশি দেখা যায়। তো ওভারঅল যদি আমি বলি যে ডেঙ্গু রোগটা কী, যেটা তো বললাম যে এডিস মশাবাহিত রোগ। এবং ডেঙ্গুটা হলো যে যদি বলি যে আমাদের জানা দরকার যে উপসর্গটা কী। প্রথমে তো পরে তো বলবো যে বংশবিস্তার কীভাবে ছড়ায়, সেটা তো পরে বলবোই। উপসর্গ দিয়ে শুরু করি যে ডেঙ্গু জ্বরের আগে যেটা ছিল 2000 সালে যখন ডেঙ্গু জ্বরটা ছিল, বা তার আগে কিন্তু ঢাকা ফিভার নামে ছিল, তখন ডেঙ্গু জ্বরটার নামকরণ করা হয়নি। তো সেখান থেকে আমাদের 2000 সাল থেকে আমরা ধরি যে ডেঙ্গু জ্বর, সেই যে আক্রান্তের সংখ্যাটা 2000 সাল থেকে 25 এখন চলছে। তো সেখানে দেখা যাচ্ছে শুরুর দিকে যে উপসর্গগুলো ছিল, ক্লাসিক্যাল যে লক্ষণগুলো পাওয়া যেত, যে তীব্র জ্বর 102, 3, 4 এরকম জ্বর হতো, এবং হাড় ভাঙ্গা রোগ যেটাকে আমরা বলি ব্রেড বর্ন ফিভার, মানে প্রচণ্ড কোমরে পিঠে ঘাড়ে ব্যথা করতো, চোখ লাল হয়ে যেত, কনজাংটিভাইটিস, চোখ একদম লাল হয়ে যেত। সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণটা আসলে এই ভাইরাসটা দেখা যাচ্ছে দীর্ঘদিন একটা এলাকা থাকতে থাকতে তার রূপ চেঞ্জ করে ফেলে, মানে মিউটেশন হয়, জেনেটিক মিউটেশন, যার ফলে আগের মতো সে উপসর্গ দেখা দেয় না। যদি বলি 2 থেকে 3 বছরে দেখা যাচ্ছে উপসর্গগুলো একদমই চেঞ্জ। কারো ক্ষেত্রে হয়তো এরকম জ্বরই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে হালকা জ্বর বা মাথা ব্যথা বা পেটে ব্যথা অথবা লুজ মোশন দিয়ে শুরু হচ্ছে, সে টেরই পাচ্ছে না, সে যে ওই যে তীব্রতা যে জ্বরে সেটা নাই, সেজন্য সেভাবে তো তার ডেঙ্গু জ্বর হয়নি। এই যে উপসর্গগুলো চেঞ্জ হয়ে যাওয়ার ধরনটা হলো যে অনেকের জন্য এটা উদ্বেগজনক, যে তারা জানেই না যে সে তার ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছে, যার জন্য কি হচ্ছে, দেরি করে হাসপাতালে আসছে, মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। তো আমাদের 2019 সালে আপনারা জানেন ডেঙ্গু জ্বর সবচেয়ে বেশি আক্রান্ত ছিল 2000 সাল থেকে, 1 লাখের উপর ছড়িয়ে পড়েছিল, সারা দেশে পাওয়া যাচ্ছিল। যেটা আগে ডেঙ্গু ছিল ঢাকা কেন্দ্রিক, শুধু ঢাকার মধ্যে হতো, আর আশেপাশে কিছু এলাকায় 17-18 সাল থেকে কিছু বাড়লো, কিছু কিছু জেলায় পাওয়া গেল। 19 সালে 64 জেলায় ডেঙ্গু জ্বর পাওয়া গেল। এবং এরপরে তো কোভিডের সময় তো কিছুটা সংক্রমণ কমে আসছে, কিন্তু 23 সালে যদি বলি আমি ইতিহাসটা, যে 2000 থেকে 2023 সালে 23 বছরের ইতিহাসে 23 সালটা ছিল সর্বোচ্চ আক্রান্ত সংখ্যার মৃত্যুটা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এই ডেঙ্গু থেকে পরিত্রাণের পথ তো জানতেই হবে। কারণ ডেঙ্গু যখন একটা এলাকা ঢুকে সেখান থেকে বের হয় না, তাহলে আমাকে পরিত্রাণের পথ জানতে হবে, বংশবিস্তার রোধটা কমাতে হবে, যার কারণে আমরা কিন্তু ডেঙ্গু সংক্রমণ দ্বারা যাতে আমরা কম আক্রান্ত হতে পারি এবং মৃত্যু ঝুঁকিটা কমাতে পারি। তো সেই জিনিস নিয়ে যদি বলি যে এখন যেহেতু বর্ষা মৌসুম, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় কিন্তু ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের চিকিৎসা গাইডলাইনে কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভিন্ন সেক্টর থেকে কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা কাজ করছি। সেই ডেঙ্গু নিয়ে আমরা যে কাজটা করছি, সেই ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা অবশ্যই সবাই জানা উচিত, এবং সেটা নিয়মটা মানা উচিত। ডেঙ্গু যদি হয়ে যায়, একটা হলো যে আমরা প্রতিরোধের উপায়টা তো আমরা বলবোই। শুরুতে বলি যে ডেঙ্গুর জ্বরে যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে কি করণীয়, তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ সে যে আদৌ এটা ডেঙ্গু জ্বর আক্রান্ত কিনা সেটার জন্য তাদেরকে কিছু টেস্ট করতে হয়। যেমন আমরা NS1 টেস্টটা করি, যেটা 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু পজিটিভ আসে। এরপরে কিন্তু 5 থেকে 7 দিন করলে এই অ্যান্টিজেনটা ব্লাডের থাকে না, তখন আমরা IgG IgMটা করি। তার আগেই ডেঙ্গু জ্বর ছিল কিনা বা এখন ডেঙ্গু হলো কিনা সেটা জানার জন্য আমরা দেখি, এবং CBC
সিবিসি কাউন্টটা দেখি যে তার প্লেটলেট কাউন্টটা অথবা হেমাটোক্রিটটা ঠিক আছে, অনেকে আতঙ্কিত হতে পারে যে তার প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে, নিশ্চয়ই এখন তাকে ব্লাড দিতে হবে, প্লেটলেট দিতে হবে। আসলে তা না, এই কাউন্টটা যখন জ্বর থাকে, জ্বরটা ভালো হয়ে যাওয়ার পরে 3 দিন পর কিন্তু কাউন্টটা কমতে থাকে, আবার কিন্তু অটোমেটিক রিভার্সে কিন্তু কাউন্টটা বাড়তে থাকে। এই সময় দরকার তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, চিকিৎসকের অ্যাডভাইস নেওয়া। তাকে যে হাসপাতালে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই, কারণ ডেঙ্গু হলেই যে সে খারাপের দিকে যাচ্ছে তা না, সে শখে হেমরেজ যাবে এমন কোনো কথা নেই। কিন্তু সে যদি, ডেঙ্গুর মেইন চিকিৎসা হলো তরল পদার্থের পরিমাণটা ঠিকমতো রাখা, ব্যালেন্সটা, ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিকমতো করা। সেটা যদি সে বাসায় থেকে ঠিকমতো খেতে পারে, পানিটা ডাবের পানি বা ওর স্যালাইন যে কোনো মানে তরল জাতীয় খাবারটা, সেটা একদম ডাব যে ম্যান্ডেটরি খেতে হবে তা না, মানে লিকুইড জাতীয় খাবারটা বেশি পরিমাণে খাবে, পানির পরিমাণটা ভারসাম্য ঠিক থাকবে, এবং সে যদি জ্বর থাকলে প্যারাসিটামল খেলো, চিকিৎসকের শরণাপন্ন হলো। যদি এমন আসে এই বাসা থাকা অবস্থায় তীব্র পেটে ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাৎক্ষণিক তখন ভর্তি হতে হবে। অনেক সময় পেশেন্ট দেখা যাচ্ছে সেটা খেয়াল করে না, তার যে শ্বাসকষ্ট হচ্ছে বা পেটে ব্যথা করছে সেটা সে খেয়াল না করে এমন মুহূর্তে হাসপাতালে ভর্তি হচ্ছে, পেশেন্টের তখন আইসিইউ দরকার পড়ছে, পেশেন্টটা কিন্তু তখন মারা যাচ্ছে। সেক্ষেত্রে বলবো ডেঙ্গু জ্বরকে অবশ্যই অবহেলা করা যাবে না। জ্বর হলে বা যে কোনো ধরনের যদি জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ দেখা যায়, বললাম তো হালকা মাথা ব্যথা যদি করে বা গায়ে ব্যথা করে বা অথবা পেটে ব্যথা করছে অথবা তার লুজ মোশন হচ্ছে, সে যে কোনো কাশি হচ্ছে, চিকিৎসকের যদি শরণাপন্ন হয়, চিকিৎসক নির্ধারণ করে দিবে যে তার আসলে কি এখন হাসপাতালে ভর্তি করার দরকার আছে, নাকি বাসা থাকবে, নাকি তাকে অন্য কোনো টেস্ট করানোর দরকার আছে কিনা। এটা অবশ্যই তাকে মাথায় রেখে কাজ করতে হবে যে ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়া যাবে না, যে কোনো রোগ আসতেই পারে, হতেই পারে। আতঙ্কিত না হয়ে সে চিকিৎসকের শরণাপন্ন হবে, সাবধান হবে, সচেতন হবে। ডেঙ্গু হলে আসলে কি কি খাবার খাওয়া উচিত সেটা মাথায় রাখা দরকার। অনেকে আছে যে পেঁপে পাতার রসটা খায় এবং এটা খেলে প্লেটলেট কাউন্টটা বেড়ে যায়, এরকম অনেক ধরনের কিন্তু আমাদের সবার মধ্যে, মানে সমাজে সবার মধ্যে এক ধরনের মিথস্ক্রি আছে যে না, আমরা মনে হয় ডাবের পানিটা বেশি খেলে আমাদের খুবই কাজে দিবে, অথবা পেঁপে পাতার রস, বিভিন্ন টাইপের কিন্তু তারা অনেক ধরনের গুজবে কান দিয়ে অনেক কিছু চিকিৎসা করে। আসলে এগুলো খুব যে প্লেটলেট কাউন্ট বাড়া তা না, কিছু কিছু ভেষজ ভালো কাজ আছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে ডেঙ্গুর রোগীদের ক্ষেত্রে আমাদের দরকার যেটা ফ্লুইড ম্যানেজমেন্ট, তরল পদার্থের পরিমাণটা ঠিকমতো ব্যালেন্স করা শরীরের সাথে। সেই জন্য আমাদের যদি একজন পূর্ণবয়স্ক মানুষের 12 থেকে 14 গ্লাস পানি খাওয়া দরকার। সেটা যদি ঠিকমতো সে পানিটা খায়, মুখে যদি খাবার খেতে পারে, যে কোনো খাবার সে নর্মালি কিন্তু যদি খেতে পারে, ভাত, মাছ, মাংস, যেটা তার প্রয়োজন শরীরের জন্য সবটা সে খেতে পারবে। এক্সট্রা তাকে কি মানে দরকার হলো ফ্লুইডটা ঠিকমতো খাওয়া, যেমন ওর স্যালাইনটা একটু বেশি করে খাওয়া, সাথে যদি কোনো ফলের রসটা খাওয়া, এবং যদি জাউ ভাত খেতে যায়, যদি নরম জাতীয় খাবার সহজে হজম হয়, এরকম যদি খাবার সে খেয়ে যদি বাসায় রেস্টে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাহলে সেটাই কিন্তু তার জন্য সবচেয়ে ভালো কাজ। এখন আসি যে যদি ডেঙ্গু হয়ে যায় তার আমরা জানবো, মানে সেই পেশেন্টটা জানবে কী করে তার ডেঙ্গু হয়েছে। সেক্ষেত্রে হাসপাতালে আসলে আমরা NS1টা 3 থেকে 4 দিনের মধ্যেই করি, 5 দিনের পর তো সেটা পজিটিভ আসে না, তখন আমরা IgG-IgMটা করি, সিবিসি কাউন্টটা করে দেখি প্লেটলেটটা কমছে কিনা, এই ধরনের টেস্টগুলো, বা সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া, বিভিন্ন ধরনের টেস্টগুলো আছে, সেগুলো আমরা করে দেখি তার, বা অথবা লিভারের এনজাইমগুলো আমরা করে দেখি, টেস্টগুলো কিডনি ফাংশন টেস্ট, এগুলো আমরা করি। করার পরে দেখি যদি পেশেন্ট নর্মাল থাকে তাহলে তাকে বাসায় পাঠিয়ে দিই। যদি কারণগুলো যেমন সিআরপি, অনেক সময় দেখা যাচ্ছে সিআরপি অনেক বেশি হাই থাকে ইনফেকশনের কারণে, তো এগুলো কারণগুলো আমরা করে দেখি যে সে কি সুস্থ আছে, তাকে হাসপাতালে ভর্তি করা দরকার আছে, নাকি তাকে বাসায় ঠিক থাকতে পারবে। অনেকে হলো আতঙ্কিত হয়ে ভর্তি হয়ে যাচ্ছে। আসলে যে পেশেন্টটা বেশি খারাপ তার জন্য হাসপাতাল দরকার আছে, যে পেশেন্টটা সুস্থ আছে, বাসায় ভালো থাকতে পারবে, সে যদি হাসপাতালে ভর্তি হয়ে যায়, একটা আমার ইমার্জেন্সি পেশেন্ট, সেই পেশেন্টটাকে আমার আইসিইউ দরকার, তখন সেই পেশেন্টটা দেখা যাচ্ছে আইসিইউ পাচ্ছে না, বেডও পাচ্ছে না, তখন সেই পেশেন্টটা খারাপের দিকে যায়। এই জন্য আপনার ডেঙ্গু হোক, অন্য কোনো রোগ হোক না কেন, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং সাথে ডাক্তার যেটা বলে সেটাই অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না, অযথা জ্বর না থাকলে প্যারাসিটামল খাওয়ার আপনার দরকার নেই। সবচেয়ে যদি বলি যে প্রতিরোধ সবচেয়ে উত্তম পন্থা, এবং এটাই একমাত্র যদি চিকিৎসা বলি, এটাই একমাত্র চিকিৎসা, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আগে হলো যে আমাকে রোগটা আসার আগে প্রতিরোধ করা, রোগ আসলে তো চিকিৎসা আছে, আমরা ডাক্তাররা তো আপনাদের পাশেই আছে চিকিৎসা করার জন্য, কিন্তু এই রোগটা যাতে না আসতে পারে সেটা প্রতিরোধ কিন্তু সবার আগে করা দরকার। এই জন্য আপনার দরকার কি ডেঙ্গু কীভাবে বংশ বিস্তার করে সেটা এখন বলবো। যে ডেঙ্গু আসলে
পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে। এখন দেখা যাচ্ছে ইদানিং আপনি যদি বলি 1-2 বছরের ডাটা বেজে ডেঙ্গুর মশার ধরনটা এমনই চেঞ্জ করে ফেলছে তার যে জেনোসিকেন, যার জন্য জেনেটিক ভেরিয়েশন, সে কী করে এখন ময়লা পানিতে ডিম পারে। তার মানে এখন হলো যে আমার যেখানে যে পানিটা জমা থাকে, বাসায় আমরা ফুলের টাবে যে আধুনিকরণ যত বেশি হচ্ছে, যত বেশি ডেঙ্গু মশা আমাদের বেশি হচ্ছে। কীভাবে হচ্ছে? আমরা বাসা বাড়িতে ফুলের টাবে পানিটা রেখে দিচ্ছি, অথবা ফ্রিজের পানি, এসি পানিতে জমছে। সেটা যদি আমি ডেইলি, পারলে তো ডেইলি ফেলে দেওয়া ভালো, নতুবা 3 দিন অন্তর অন্তর পরিষ্কার করে ভালো মতো যে কন্টেনারেটা থাকবে পানিটা, সেটা ভালো মতো হাত দিয়ে চারপাশটা পরিষ্কার করতে হবে। কারণ ওই চারপাশে কিন্তু ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে। এই জন্য বাসা বাড়িটা, নিজের বাসা বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে, আশপাশটা ক্লিন রাখতে হবে। বাকি যে কাজগুলো আছে, মানে বাসার বাইরেগুলো, রাস্তাঘাট বা অন্যান্য জলাধার, যদি বলি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, অথবা যেখানে মানুষ রাস্তাঘাটে মানে ডাবের খোসাটা ফেলে রাখে, অথবা টায়ার ফেলে রাখে, ভাঙা টায়ার, সেটাতে কিন্তু পানি জমে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে। তাহলে এটা তো হলো যে কিন্তু সবার কাজ, নিজের দায়িত্ব ঘরবাড়ি পরিষ্কার করা যেমন কাজ, আশপাশটা ক্লিন করার কাজ, এবং প্রতিবেশীকে বলা যে ডেঙ্গু মশা প্রতিরোধ করতে গেলে আপনাকে ক্লিন করতে হবে, বংশবিস্তারটা রোধ করতে হবে। সেটার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শুরু করে, যদি বলি সিটি কর্পোরেশন, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সবাই মিলে আমরা কাজ করছি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। জনগণ কিন্তু সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে, কারণ এটা তো সবারই, একজন আক্রান্ত হলে আরেকজন আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে আমি আক্রান্ত হলে আমার পরিবার, দেশেরই তো ক্ষতি হচ্ছে। আলটিমেটলি কিন্তু মনে রাখতে হবে কি, যে আমাদের সব কাজের জন্য নিজেকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, তাহলেই দেশের মানুষ একসাথে মিলে কাজ করলে কিন্তু দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই হলো যে ডেঙ্গু ক্ষেত্রে যারা আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে যদি হাসপাতালে ভর্তি থাকে অথবা বাসায় যে কোনো জায়গায় থাকে না কেন, সেটা আগে যেমন ডেঙ্গু মশা কি দিনে কামড়াতো, হ্যাঁ, এখন কিন্তু এই ধরনটা চেঞ্জ হওয়ার ফলে এখন দিনে রাতে সব সময় কিন্তু সে কামড়াচ্ছে, যার জন্য যখনই সে ঘুমাবে, তার হয়তো বা ডেঙ্গু হয়নি, কিন্তু সে যখন ঘুমাবে অবশ্যই মশারির মধ্যে ঘুমাবে, এবং ডেঙ্গু পজিটিভ হলে সে অবশ্যই মশারির মধ্যে থাকবে। কারণ তাকে যদি আবার এডিস মশা কামড়ায়, সেই এডিস মশা আরেকজনকে কামড়ালে সেই আশেপাশে যারা কামড়াবে সবারই কিন্তু ডেঙ্গু রোগটা হবে। এই জন্য তাকে অবশ্যই আইসোলেশন আলাদা করে মশারির মধ্যে রাখতে হবে। ডেঙ্গু নিয়ে তো বললাম, এখন কোভিড নিয়ে বলবো, কারণ ইদানিং দেখা যাচ্ছে যেটা কোভিড নিয়ে আতঙ্ক আমাদের ছিল 2020 সালে, আপনি জানেন কোভিড-19 যেটা প্যান্ডেমিক ছিল সারা বিশ্বের জন্য। তো এরপরে আমাদের 2021-22 কত ঢেউ আসলো, ওমিক্রনের ঢেউ, আমরা সবটাই কিন্তু কাভার করলাম, এবং ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা অনেকটাই কিন্তু ভালো ছিলাম। আমরা যদি বলি যে মৃত্যু সংখ্যা অনেকটা আমাদের কমে আসছিলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু করোনার আক্রান্ত সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। যদি বলি থাইল্যান্ড বলি, মালয়েশিয়া বলি, অনেক জায়গায় কিন্তু অন্যান্য দেশে বাড়ছে। এই জন্য আমাদের বাংলাদেশে যেহেতু কিছু পেশেন্ট পাওয়া যাচ্ছিল, এমন যে না কোভিড একদম শূন্য হয়ে গিয়েছে, গত বছরও ছিল, তা আগের বছরও ছিল, জুন জুলাই দিয়ে কিছুটা হলে আক্রান্ত সংখ্যাটা বাড়ে। এক্ষেত্রে আমাদের যাতে ওই মানে ওমিক্রনের যে ভ্যারিয়েন্টটা, সেটা যাতে আমাদের এখানে না আসে, সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়তে পারে, সেই কারণে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা 11 দফা দিয়েছে, যে স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু মেন কথা। কারণ এটা তো ভাইরাস, কোভিড ভাইরাসটা ছোঁয়াছে, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, মেনলি ফুসফুসকে আক্রান্ত করে, যার জন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, যেটা আমরা শুরুর দিকে করতাম 20 সালে, যে মাস্কটা পরিধান করা, বাইরে বের হলে অথবা অসুস্থ ব্যক্তির সামনে মাস্কটা পরিধান করা, হাত ভালো মতো 2 হাত 20 সেকেন্ড সাবান দিয়ে ধৌত করা, জনসমাবেশ এড়িয়ে চলায়, এগুলো অবশ্যই জোর দেওয়া উচিত। কারণ আক্রান্ত সংখ্যা বাড়লে মৃত্যু ঝুঁকিটা, বাচ্চারা যারা আছে, বয়স্ক যারা আছে, তাদের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের ক্ষেত্রে যেটা আমরা করেছি, স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে আলাদা করে কোভিডের জন্য কোভিড ইউনিট তৈরি করা, এবং ব্যবস্থাপনার মধ্যে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন হাইফ্লো নেওয়া, কারণ এগুলো কিন্তু আমাদের রেডি আছে। কিন্তু মনে রাখতে হবে, একটা মৃত্যু কিন্তু একজনের জন্য, পরিবারের জন্য 100%, একটা মৃত্যু আমাদের কাম্য না, যার জন্য আমরা চাবো অবশ্যই পেশেন্ট যাতে সংক্রমণ মুক্ত থাকুক, সুস্থ থাকুক, এবং সংক্রমণটা কমে আসুক। তো দেখা যাচ্ছে ডেঙ্গুর মতো, ডেঙ্গু তো হলো যে এডিস বাহিত মশা দিয়ে হচ্ছে, ভাইরাস দিয়ে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এডিস মশা যেহেতু ডেঙ্গু দিয়ে হচ্ছে, আবার এদিকে কোভিড হচ্ছে কোভিড ভাইরাস দিয়ে,
দেখা যাচ্ছে এই ভাইরাসগুলো আসলে কীরকম করে, অনেক দিন থাকার ফলে দেখা যাচ্ছে রূপ চেঞ্জ করে ফেলে। তা প্রথম দিকে যে উপসর্গগুলো পাওয়া যেত 2020 সালে, তীব্র শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশনটা একদমই ফল করতো, এখন কিন্তু সেই টাইপের উপসর্গ কারোর মধ্যে এরকম দেখা যাচ্ছে না, খুব কম দেখা যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে তারা বুঝতেও পারে না কোভিড পজিটিভ, হয়তো কোনো গন্ধ পাচ্ছে না, হয়তো বা হালকা মাথা ব্যথা করছে, অথবা যদি বলি যে একটু পেটে ব্যথা বা লুজ মোশনটা কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে, কোভিডের ক্ষেত্রে হচ্ছে, বা হালকা কাশি, যার জন্য অনেকেই সেটাকে একদমই অ্যাভয়েড করছে যে এটা আমার হয়তো সিজনাল চেঞ্জের জন্য হতে পারে, নাও হতে পারে, হয়তো বা তার কোনো ফ্লু ছাড়াই কিন্তু হয়তো কোভিড দিয়ে পজিটিভ দিয়ে কিন্তু সেই উপসর্গ থাকতে পারে। সেক্ষেত্রে যদি তার নর্মাল জীবনযাত্রা থেকে একটু যদি ব্যাহত হয়, যে তার একটু শ্বাসকষ্ট হচ্ছে, হালকা শ্বাস নিতে একটু মানে কষ্ট হচ্ছে, অথবা তার সর্দি হচ্ছে, অথবা মাথা ব্যথা করছে, অথবা তার একটু হলে কাশি হচ্ছে, বা জ্বর হালকা সেটারও পাচ্ছে না, একটু গা গরম লাগছে, অথবা তার লুজ মোশন হচ্ছে, অথবা তার হাতে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, উপসর্গগুলো এতটা চেঞ্জ হয়ে গেছে যে সে তো বুঝতে পারছে না। কিন্তু যে কোনো সমস্যা দেখা দিলে সে শুরুতে চিকিৎসকের পরামর্শ নেবে, এবং চিকিৎসক তাকে নির্ধারণ করবে যে সে আসলে কি ডেঙ্গু দ্বারা আক্রান্ত, নাকি তা কোভিড দ্বারা আক্রান্ত, নাকি অন্য কোনো ফ্লু দ্বারা আক্রান্ত। সেই জন্য নিজে নিজে বাড়িতে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সে চিকিৎসা, মানে সে বাড়িতে বিশ্রাম নেবে, অথবা সে অথবা হাসপাতালে ভর্তি হবে। যদি বলি কোথায় কোথায় করোনা টেস্ট করা যাবে, শুরুর দিকে তো সব জায়গায় কোভিডের টেস্ট হতো আপনারা জানেন, কিন্তু মাঝে যখন 2 বছরে অনেকটা কোভিড সংক্রমণটা কমে আসছে, যার জন্য অনেক জায়গায় টেস্ট কিন্তু বন্ধ হয়ে গেছিলো, কারণ যেহেতু কেউ টেস্ট করতে আসছেন না, উপসর্গের কারণে পজিটিভের সংখ্যাও কমে আসছে, আক্রান্তের সংখ্যা কিন্তু ইদানিং যেহেতু কিছুটা বেড়েছে, সেই জন্য আমাদের জানেন যে মানে মোটামুটি অনেক জায়গায় করোনা টেস্ট হচ্ছে। আমাদের এখানে যেমন টিবি হাসপাতালে হচ্ছে, ঢাকা মেডিকেলে, সব জায়গায় হচ্ছে। কিন্তু কারা করবে করোনা টেস্ট, সেটা হলে যে যখন পেশেন্ট আসবে তাকে আমরা যখন এক্সামিনেশন করবো যে তার আসলে করোনা টেস্ট করার দরকার আছে কিনা, তখনই আমরা কোভিড টেস্টটা করে থাকি। উপসর্গ দেখলে কিন্তু বোঝা যায় তার আসলেও কোভিড টেস্ট করানোর দরকার আছে কিনা। এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, টেস্ট হচ্ছে সবার গুরুত্বপূর্ণ, সে আগে নিজের দিকটা খেয়াল করবে, সাবধান হবে। সে যদি পজিটিভ হয়ে থাকে অবশ্যই সে বাসায় বিশ্রামের মধ্যে থাকবে, আলাদা করে আইসোলেশনে থাকবে, অথবা হলো যে সে যদি দরকার মনে পড়ে, শ্বাসকষ্ট হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে হাসপাতালে ভর্তি হবে। টেস্টটা হলো যে দরকার অবশ্যই কাদের ক্ষেত্রে, যারা আসলে একটু সিমটম আছে। অনেকে আছে সিমটম নাই, কিছু নেই, তার মন চাইলে একটু টেস্ট করলে, এরকম আসলে কোনো দরকার নেই। সিমটম থাকলে সে চিকিৎসকের শরণাপন্ন হবে, তারপর টেস্টটা সে করবে। কোভিডের ক্ষেত্রে আসলে যদি বলি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি কারা, সেটা হলো শিশুরা, বয়স্করা, যারা 60 ঊর্ধ্ব বয়স্ক যারা আছেন, যারা বিভিন্ন ধরনের কোমরবিডিটি নিয়ে ভুগছেন, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির সমস্যা, জটিলতা, তারা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এদের রোগ প্রতিরোধ অনেকটা কম থাকে। রোগ প্রতিরোধ যতটাই কম থাকে তার ততই বেশি ঝুঁকি বেশি, আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি পড়ে যায়। এই জন্য এই শিশু আর বয়স্করা ঝুঁকিপূর্ণ, সাথে গর্ভবতী মা যারা আছেন তারা অনেকটা ঝুঁকির মধ্যে পড়েন। তো এই 3 জনকে অবশ্যই আপনার কেয়ার করতে হবে এক্সট্রা, এবং সাথে ভ্যাকসিনও কিন্তু 4 ডোজটা এখনও চলছে। যারা যারা দেননি ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে নেবেন, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য অনেকগুলো কিন্তু মানুষের নিজস্ব কিছু কাজ আছে। যেমন যদি বলি আমি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খাওয়া একটা বড় একটা মানে আমাদের উচিত সবারই। স্বাস্থ্যটা ঠিক, স্বাস্থ্য সকল সুখের মূল। সেটা কিন্তু অনেকে বাড়ি না, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, বিভিন্ন ধরনের বাইরে খাবারটা খাচ্ছি, এটা একদমই অ্যাভয়েড করা ভালো। সাথে নিয়ম করে আপনি প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান, এটা কিন্তু বড় একটা কাজ শরীরটা ভালো রাখার জন্য। সাথে যদি পারেন আপনারা এক্সারসাইজ করা, মানে বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া। বিশুদ্ধ অক্সিজেনটা আপনাকে লাংসটাকে, ফুসফুসটাকে একদমই শুদ্ধ করে তোলে, যার মাধ্যমে আমরা শ্বাস নিচ্ছি এবং সারা শরীরে আমাদের মানে হার্টের মাধ্যমে সার্কুলেশনে আমার বিশুদ্ধ অক্সিজেনটা যাচ্ছে। সেটা যদি ঠিকমতো না যায় তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো। এবং সাথে করে যদি বলি যে বেশি পরিমাণে গাছ লাগানো, গাছটা আমাদের অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে। তো পরিবেশ, বায়ু দূষণ কিন্তু বড় একটা ফ্যাক্টর। বায়ু দূষণের জন্য আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছি, আমাদের হার্টের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে। তো সবাই মিলে পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে, আমরা জলবায়ু তাপমাত্রা পরিবর্তনটা যদি না চাই, যেমন ঠিক মতো যাতে চলতে পারে, সেই কারণে কিন্তু সবারই একসাথে একযোগে পরিবেশ ঠিক রাখার জন্য কাজ করা দরকার। সাথে নিজের স্বাস্থ্য নিজেকে ঠিক রাখা দরকার। বলি যে 2020 সালে যখন কোভিড আসলো,
বাংলাদেশে 8ই মার্চে। হ্যাঁ, তো সেখানে যখন শুরুর দিকে আসলে কোভিড সম্বন্ধে সারা বিশ্বই জানতো না, হ্যাঁ, যে আসলে এটা ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়, এটার জন্য যে অক্সিজেনটা এত এটা প্রয়োজন, হাই ফ্লো নাইজার ক্যানুলা বা অক্সিজেন এতটা প্রয়োজন, সেটা কিন্তু জানা ছিল না কারোই। তো সেই ব্যবস্থাপনা কিন্তু অনেকটাই মানুষ তখন জেনেছে এবং জানে যে কোভিডের আসল ট্রিটমেন্টটা কোথায়, অক্সিজেন ম্যানেজমেন্টটা করা, সেটা কিন্তু তখন থেকে সবাই জানা। এবং সেই জানা থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই কিন্তু জানে যে আসলে কোভিডের ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়। সেই প্রস্তুতি কিন্তু সবারই আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ কিন্তু জেগে আছে, প্রস্তুতি আমরা নিয়ে আছি যে আসলে পেশেন্ট আসলে তার ম্যানেজমেন্টটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। আক্রান্ত সংখ্যা বাড়লে আপনারা জানেন যে তখন কিন্তু সিট পাওয়া, আইসি পাওয়া সবার জন্য কষ্টকর। এবং আক্রান্ত হলে একটা শিশু, একটা বয়স্ক, গর্ভবতী মা ঝুঁকির মধ্যে পড়ে। তাহলে আমরা চাবো কি? আমরা চাবো সংক্রমণটা না ছড়াক, আমরা নিজেকে প্রতিরোধ করব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সচেতন হব, সতর্ক থাকবো, আতঙ্কিত হব না আমরা। স্বাস্থ্যবিধি মানার মধ্যে যদি বলি, মাস্কটা পরিধান করা আমাদের শুধু কোভিডের না, অন্য কোনো রোগের ক্ষেত্রে প্রয়োজন। যখন আমরা বাইরে বেরোচ্ছি, যখন আমাদের মাস্কটা পরা থাকে, তখন কিন্তু বাইরে যে দূষিত কণাগুলো থাকে বায়ু দূষণে, সেগুলো কিন্তু আমাদের নাকে মুখে চোখে ঢুকছে। তাহলে এটা পরা থাকলে কিন্তু আমাদের ফুসফুসের সমস্যা থেকে আমরা রেহাই পাচ্ছি। আর কোভিডের ক্ষেত্রে তো অবশ্যই যে আক্রান্ত তাকে যে সেবা করছে তাকে অবশ্যই প্রোটেকশন দেওয়া উচিত। যদি হাসপাতালে হয় ডাবল মাস্ক পরতে হয়, কারণ হলো যে অনেক সময় থাকে যে অনেক ধরনের কিন্তু ব্র্যান্ডের ছাড়া বিভিন্ন ধরনের পাওয়া যায়, সেগুলো কিন্তু আসলে প্রোটেকশন ঠিক মতো দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি 3 লেয়ার বিশিষ্ট যেগুলো মাস্কগুলো পাওয়া যাচ্ছে বাজারে, সেগুলো আপনি দেখতে হবে বিএসটি অনুমোদন আছে কিনা। সেগুলোতে আসলে আমাদের থাকে এক্সপায়ার ডেটও থাকে, সেগুলো দেখে সে মাস্কগুলো অবশ্যই পরা উচিত। এবং মনে রাখতে হবে যে অনেকে আছে যে শুধু কাপড় দিয়ে বানিয়ে পড়ছে, আপনারা জানেন, সেটাও কিন্তু অত প্রোটেকশন দিচ্ছে না। আপনাকে যেগুলো আসলে প্রোটেকশন দিচ্ছে, যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন উন্নত মানের এবং হলো যে সিল দেওয়া সহ, বিএসটি অনুমোদন দেওয়া সহ বা এফডি অনুমোদন দেওয়া সহ যেগুলো আমাদের রিয়েল যেগুলো, সেগুলো অবশ্যই ব্যবহার করবে। N95 ব্যবহার করতে আগে যেমন অনেক আগে 2020 সালে করতো, এখন কিন্তু নর্মাল যে সার্জিক্যাল যে মাস্কগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে। কিন্তু তাকে ঠিকমতো নাকটা এখানে চেপে এখানে যাতে নিচটুকু আটকানো থাকে সেভাবে পড়তে হবে। অনেকে আসলে বুঝে না, অনেকে হয়তো দেখা যায় যে পড়ছে নাকটুকু, যেটার জন্য পড়া মাস্কটা, সেটা না পরে মুখটা ঢেকে নাকটা খোলা রাখছে, সেটা তাকে কোনো কাজ দিচ্ছে না। কারণ তার তো হলো যে সেই ভাইরাসটা নাক দিয়ে ঢুকতে পারছে, বা নাক দিয়ে ঢুকে, অথবা আপনি যদি হাতে যদি ভাইরাসটা লাগানো থাকে, সে হাত যদি চোখে মুখে নাকে আপনি স্পর্শ করেন, সেখান থেকে কিন্তু ভাইরাসটার ভিতরে ঢুকতে পারে। তাহলে আমাকে প্রোটেকশনটা জানতে হবে যে স্বাস্থ্যবিধি কীভাবে মানতে হবে। সেটা যদি ঠিকমতো না মানা হয়, তাহলে কিন্তু সেই মাস্ক পরিধান করা আমাদের কোনো ভালো কোনো বার্তা দিবে না। সেক্ষেত্রে হলো যে বুস্টার ডোজ নিয়ে বলবো যে 3rd ডোজটা পর্যন্ত কিন্তু অনেক মানুষ দিয়েছে যখন কোভিডের সংক্রমণটা বেশি ছিল। কিন্তু যখন কোভিডের সংক্রমণটা কমে আসছে, যখন 4th ডোজটা আসলো বাংলাদেশে, তখন কিন্তু অনেকেই এই 4th ডোজটা নেয়নি, কিন্তু 3rd ডোজ কিন্তু অনেক মানুষই নিয়েছে। সেখানে একদমই কম মানুষ সংখ্যক আছে যারা 3rd ডোজটা নেয়নি। কিন্তু 4th ডোজের ক্ষেত্রে ওই যে সংক্রমণটা কমে গেলে যা হয়, যে উদাসীন হয়ে পড়ে, অসচেতন হয়ে পড়ে, যে আমার তো এখন এই ভাইরাসের সংক্রমণটা অনেকটা কম আছে, না নিলে কী হবে, 3টাতে আমি নিয়েছি। যার জন্য অনেকে এখনও উদাসীন আছে, এখনও নেয়নি। কিন্তু এখনও কিন্তু 4th ডোজ দেওয়ার ব্যবস্থাপনা চালু আছে। যারা দেননি অবশ্যই দিবেন, কারণ আপনারা নিজেরাই জানেন যে এই ভ্যাকসিনটা নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, এবং এটা অবশ্যই দরকার আছে, সবার ক্ষেত্রে দরকার আছে। যারা নেননি নিয়ে নেবেন, কারণ এটা কিন্তু আপনাকে অবশ্যই প্রোটেকশন দিয়েছে। নতুবা কিন্তু এই যে 2020 সালে যেটা প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে কিন্তু মানুষ অনেকটা এখন ভালো আছে। ভ্যাকসিন দেওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কিন্তু বাড়িয়ে তুলছে। তারপরেও বলবো, ভ্যাকসিনের সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য স্বাস্থ্যবিধি মানা এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, ব্যায়াম করা, অবশ্যই এগুলোকে আপনাকে জীবনযাত্রা লাইফস্টাইলের মধ্যে আনতে হবে। 2020 সালে যেটা ছিল, তখন তো আতঙ্ক ছিল, কারণ সারা বিশ্বে এটা প্যান্ডেমিক ছিল। এটা জানতো না ভাইরাসটা আসলে কি, এটা কীভাবে আসলে প্রথমে কীভাবে ছড়াচ্ছে সেটা মানুষ জানতো না। ট্রিটমেন্টটা অনেক পরের বিষয় ছিল, কারণ সারা বিশ্বের জন্য প্যান্ডেমিক ছিল। এটা 2020 সালের শুরুর দিকে ছিল। তারপর কিন্তু সবাই এটার ট্রিটমেন্ট থেকে শুরু করে এটা স্বাস্থ্যবিধি মানা সব কিছু কিন্তু আসলে জানে, যেটা কীভাবে ছড়ায় সব কিছু যখন জানলো, তখন কিন্তু মানতে শুরু করলো। এবং শুরুর দিকে অনেকটা আতঙ্ক সবার মধ্যে ছিল, যে কেউ হয়তো বা
অথবা আক্রান্ত সেটা শুনলে একদম তার কাছ থেকে 303 ফুট না একদম সেই রুমে যেত না, হ্যাঁ এরকম তো শুরুর দিকে ছিল। তারপর তো এটা আসলে কীভাবে ছড়া একদমই ক্লোজ কন্ট্যাক্টে থাকলে ছড়াচ্ছে, অথবা তার যখন এই ভাইরাসটা বডিতে থাকছে তখন ছড়াচ্ছে, আদার্স তো পরে ছড়াচ্ছে না, এই জিনিসগুলো তো পরে জানলো। হ্যাঁ, জানার ফলে কিন্তু এখন সেই আতঙ্কটা কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে আসছে। এটা এখন জানে এটার গতিবিধি কী, ভাইরাসটা কীভাবে ছড়ায় এবং কীভাবে এটা ট্রিটমেন্টটা নিতে হয়, এটা কিন্তু সবারই জানা আছে। যার জন্য সেই যে আতঙ্কটা যে হ্যাঁ একদম বাবা মা মারা গেলে সন্তান যেটা ছিল শুরুর দিকে 20 সালে, যেই আমাদের ওই সময়ের আমরা যেটা অতিক্রম করে আসছে আসলে ভয়াবহ একটা স্মৃতি যে ফেলে রাখতো আসলে রাস্তায়, তো সেটা থেকে মানুষ কিন্তু এখন জানছে যে এতটা আতঙ্কিত হওয়ার মতো কিন্তু কিছু নাই, কিন্তু সচেতন হতে হবে। হ্যাঁ, যদি কেউ আক্রান্ত হয় তাকে আইসোলেশনে রাখা, ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসা, সেটা কিন্তু অনেক সহজভাবে কিন্তু এটা বলা হচ্ছে এবং সেভাবে কিন্তু করা হচ্ছে। কিন্তু যে পজিটিভ, যে অসুস্থ ব্যক্তি, খুব গুরুতর অসুস্থ, যার হয়তো বা প্রেশার অনেক বেশি, কিডনির সমস্যা, তাকে তো অবশ্যই প্রোটেকশন দিয়ে রাখতে হবে। কিন্তু একদমই তাকে হলে যে তার কাছে যাওয়া যাবে না তা না, অবশ্যই প্রোটেকশন নিয়ে পিপিই পরে তার কাছে যে যাওয়া যাবে, সবই করা যাবে, কিন্তু অবশ্যই আমাকে সংক্রমণটা প্রতিরোধ করার ব্যবস্থাপনা জানতে হবে এবং আতঙ্কিত না হয় সচেতন হয়ে তাকে অবশ্যই পজিটিভ হলে তাকে আলাদা করে রাখা, তাকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসা, সেই জিনিসগুলো চালু রাখতে হবে। আর এখন ওই আগের মতো কিন্তু 20 সালের মতো সেই যে আতঙ্ক আসলে রাস্তায় ফেলে রাখা, সেটা কিন্তু আসলে দুঃখজনক। সেটা কিন্তু এখন মানুষের মধ্যে আর এটা নাই। মানুষ জানে যে কোভিড পজিটিভ হলেও সে যদি ঠিকমতো ট্রিটমেন্টটা নেয়, অক্সিজেনটা ঠিক থাকে, তা সুস্থ থাকতে পারে। আর গুরুতর সুস্থ ব্যক্তি তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে এবং তাদের ক্ষেত্রে ডাক্তার চিকিৎসা করতে আমরা আছি।